সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি না। কারণ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা এক ধরনের অপরাধ। আমি একটা বিষয় সম্পর্কে অনেক দিন ধরেই চিন্তিত ছিলাম যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ভবিষ্যতে কি করবে এই বিষয়টা নিয়ে। এবং এটা আমি আহ, যদিও চিন্তিত ছিলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনাও করেছিলাম। এবং যখন তারা ক্ষমতায় আসে তখন থেকেই আমি তাদেরকে পর্যবেক্ষণ করতেছিলাম। তো যেটা ভেবেছিলাম সেটাই সত্য হলো। কারণ কিছুদিন আগে বাংলাদেশ সরকার হঠাৎ করে মানবিক করিডোর দিয়ে দিল। তো এই যে আমেরিকাকে যে মানবিক করিডোর, অর্থাৎ মিয়ানমারের ভিতর যে রাখাইন প্রদেশে যে তারা মানবিক করিডোর দিল, এই করিডোর সম্পর্কে বাংলাদেশের মানুষ কতটুক জানে, কিংবা করিডোর সম্পর্কে কি জানে, এবং এটার কাজ কি, এবং এখানে কি কি ঘটবে, এবং করিডোরটা বাংলাদেশের জন্য কতটা হুমকি, সেই বিষয়গুলো কেউ ভাবলো না। এবং সরকার যে আছে তারা খুব সহজে সেটা দিয়ে দিল। তো মানবিক করিডোরটা আসলে কি? আমরা যদি ইউরোপের বসনিয়া দিকে তাকাই, প্রথম যে মানবিক করিডোর চালু হয় 1993 সালে। সেখানে সেনেবোয়েসিয়া নামে এক করিডোর তৈরি করে জাতিসংঘের অধীনে। তো সেই জাতিসংঘের অধীনে যখন করিডোর তৈরি করা হয়, সেই করিডোরটা মূলত বলা হয় যে সেফ জোন এরিয়া। তো যখন ইউরোপের বসনিয়ায় যুদ্ধ চলাকালীন এখানে যখন মানবিক করিডোরটা তৈরি করা হয়, তখন কিন্তু সেই মানবিক করিডোরে আর্মি বেস ক্যাম্প, তারপর হলো এয়ারপোর্ট, ত্রাণ পাঠানোর সমস্ত জাহাজ সেই করিডোরে কিন্তু প্রবেশ করে। এবং পরবর্তীতে দেখা যায় সেই করিডোর থেকেই, অর্থাৎ পরাশক্তির দেশগুলো তাদের অস্ত্র বাণিজ্য এবং তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে। আমরা জানি যে বসনিয়ার যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেই করিডোর বন্ধ হয়নি। 70 বছরেও সেই করিডোর বন্ধ হয়নি। ঠিক আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সেখানে আমেরিকা 3টা মানবিক করিডোর খুলছিল। সেই করিডোর থেকেই কিন্তু তারা সেখানে আর্মি বেস ক্যাম্প তৈরি করছে, এবং সেটা এখনও আছে। আপনি যদি ইরাকের দিকে তাকান, 1991 সালে ইরাকে তারা মানবিক করিডোর খোলে। সেখানে সেই করিডোরটা একটা সময় কি হয়ে যায়, সেটা মিলিটারি ঘাঁটি হয়ে যায়। তো এই যে মানবিক করিডোর যে বিষয়টা, আপনি যদি সাম্প্রতিক সময় যেটা দেখেন, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে যে পোল্যান্ডে যে মানবিক করিডোরটা খোলা হয়, সেটা আস্তে আস্তে কি রূপান্তর হলো, পোল্যান্ডে একটা সামরিক ঘাঁটি তৈরি হলো। তো পরাশক্তির দেশগুলো মানবিক করিডোর খোলার নামে তারা মূলত সেই দেশে প্রবেশ করে এবং সেখানে সাময়িক সামরিক ঘাঁটি স্থাপন করে। তো পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে উঠে চলে যায় না। তো এই হলো করিডোরের যে বিষয়টা। তো বাংলাদেশ ঠিক একই রকম ভুল করে ফেললো, সেটা হলো এই মানবিক যে করিডোর, অর্থাৎ জাতিসংঘকে দিয়ে। আসলে কি এখানে জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে এই করিডোর? নো। এখানে যে করিডোরটা দেয়া হয়েছে সেটা মূলত আমেরিকাই নিয়ন্ত্রণ করবে, এবং তাদের মূল উদ্দেশ্য হলো এখানে তারা করিডোর স্থাপন করে আরাকান আর্মিকে তারা সাহায্য করবে অস্ত্র দিয়ে, হ্যাঁ, ত্রাণ দিয়ে সাহায্য করবে। সেই সাথে সেখানে তারা আর্মি বেস ক্যাম্প তৈরি করবে, এয়ারপোর্ট তৈরি করবে। সেটা দিয়ে এই
দক্ষিণ এশীয় মহাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করবে। এবং আপনি যদি এই যে টেকনাফে যদি এই মানবিক করিডোরটা তৈরি হয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সেটা হলো, যখন মানবিক করিডোরটা তৈরি হবে, মিয়ানমার জান্তা বাহিনী কিন্তু তারাও কিন্তু বসে থাকবে না। তারাও কিন্তু দেখা যাবে এই মানবিক করিডোরে বাংলাদেশের অভ্যন্তরে তারা হামলা চালাতে পারে। আবার আপনি যদি তাকান, মিয়ানমারের যে রাখাইন প্রদেশের যে আরাকান আর্মি আছে, তারা যে এই স্বাধীনতাকামী সংগঠনগুলো যে আছে, তাদের সাথে আমাদের জাতিগত কোনো মিল নেই। তাদের সাথে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদের সাথে একটা সম্পর্ক আছে, তারা জাতিগতভাবেই একই। কিন্তু তারা মানবিক করিডোর দিল না, কিন্তু বাংলাদেশ দিল। অথচ এই মানবিক করিডোর পার হতে কিন্তু তাদের নাফ নদী পার হতে হবে। তাহলে তারা সেখানে দিল না, কারণ ভারত জানে যে মানবিক করিডোরের নামে আমেরিকা কি করতে পারে। তো বাংলাদেশ সেই ভুলটাই করে ফেলছে আমি মনে করি। তো এই যে মানবিক করিডোরের নামে যে আমেরিকা সেখানে যে ঘাঁটি তৈরি করে, এই বিষয়টা তো আমরা জানি, এর ইতিহাস তো জানি, করিডোরের ইতিহাস তো জানি। জেনে শুনে কেন আমরা এই কাজটা করলাম? উদ্দেশ্য একটাই, আপনাদেরকে বলি, সেটা হলো ক্ষমতায় থাকা। এটাই উদ্দেশ্য। আর বাংলাদেশকে যে তারা নিয়ন্ত্রণ করবে সেটা আমরা 5ই আগস্টে দেখেছি। এবং সেটা অনেকেই বিশ্বাস করবে, না করবে সেটা তাদের ব্যাপার। কারণ বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কখনোই কথা বলি না, কারণ এই করিডোরটা মূলত বিশ্ব রাজনীতির একটা অংশ। বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়ে গেছে। আর আমাদের যে সরকার যারা দায়িত্বে আছেন, তাদের যে উদ্ভট আচরণ বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি, যুদ্ধবাজ নীতি, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ব্যাড সাইন আমি বলে মনে করি। এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি। আর সার্বভৌম এমন একটা জিনিস, এই সোভারেইনটি এমন একটা জিনিস যেটা আমাদের সবার উপর দায়িত্ব বর্তায়। তো আমি মনে করি মানবিক করিডোরটা আমাদের বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। সেই সাথে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। তো একটা মানবিক করিডোর দিতে গেলেও বিভিন্ন রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট পাওয়ার আছে, তাদের মতামত গ্রহণ করতে হয়। কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে এই সরকার ম্যান্ডেট ছাড়াই কোনো জনগণের মতামত, কারো কোনো কিছু তোয়াক্কা না করে মানবিক করিডোরটা দিয়ে দিলেন। তো আমি রাজনৈতিক কোনো কথা বলতে চাই না, এই জন্যই যে আপনি যদি কোনো মানবিক কথা বলেন, তাহলে একদল মনে করে কি সে অমুক দলের লোক, আর একদল মনে করে সে আমাদের লোক। তো এজন্য আমি রাজনৈতিক কোনো কথা বলি না। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই অভ্যুত্থানটা পিছনে অনেকগুলো কারণ ছিল, এবং আপনারা বিচার বিশ্লেষণ করলেই পেয়ে যাবেন। এবং এই যে অর্থায়নটা, জাতিসংঘ কিছুদিন আগে এই রোহিঙ্গাদের ত্রাণ বন্ধ করে দিছিল, আবার হঠাৎ করে জাতিসংঘর মহাসচিব আসলেন, এসে তাদেরকে ইফতারি খাওয়ালেন। তারপর আমেরিকান সেনাবাহিনী প্রধান তারা আসলেন, আসে দেখা করলেন। তারপর দেখেন স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক, সে আসলে ইলন মাস্কের এই স্টারলিংক দ্রুত বাংলাদেশে আসলো, এবং তারা নেটওয়ার্কিং সিস্টেমটাকে পরিবর্তন করলেন। তো এইরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো গোপন একটা ষড়যন্ত্রই বলতে পারি।
তো দেখা যাক সামনে কি হয়, এটা কি হবে সেটাও বোঝা যাচ্ছে। তো আমি মনে করি এই ডিপ্লোম্যাটিক বিষয়গুলো খুব জটিল, এবং এতটা আবার জটিল নয়। যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। আমরা তো নিজেরাই নিজেদের হানাহানি মারামারি নিয়ে ব্যস্ত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি, কে জাতীয় পার্টি, এগুলো কে নাগরিক পার্টি, কে সমন্বয়, হ্যাঁ এগুলো নিয়ে আমরা মারামারি করতে ব্যস্ত, নিজেরাই নিজেদেরকে মারতেছি, এক ভাই আরেক ভাইকে মারতেছে। তো আমাদের উপর তো এই ধরনের বিপদ আসবেই। বিপদ তো আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। তো আমি জানি না আল্লাহ পাক এখানে কি ধরনের ভবিষ্যতে কি হবে না হবে, তবে এতটুকু আশঙ্কা করতেছি বাংলাদেশ একটা বড় ধরনের সমস্যায় পড়ে গেছে। তো এখন আর করার কিছু নাই। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এই বৈদেশিক রাজনীতি, বিদেশিদের চক্রান্ত যেগুলো আছে, বিশ্ব রাজনীতি আছে, এই রাজনীতিগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন। আমেরিকা যদি এখানে বেস ক্যাম্প তৈরি করে, তাহলে আপনি কি মনে করেন চীন বসে থাকবে? ভারত বসে থাকবে? রাশিয়া বসে থাকবে? আপনার কি মনে হয় তারা বসে থাকবে? মিয়ানমারে ভারতেরও স্বার্থ আছে, চায়নারও স্বার্থ আছে। আপনারা কেন এটা বুঝতে পারতেছেন না? একবার আপনি চিন্তা করেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।